ম্যাগনা কাটা সনদ। দেখেন, আমরা 0 ডিগ্রিতে একটা দেশ দেখিয়েছিলাম, যুক্তরাজ্য। এই যুক্তরাজ্য বা ব্রিটেন, এটি 4টি রাজ্য নিয়ে। একটা হচ্ছে ইংল্যান্ড, আর একটা হচ্ছে ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। একটা সময় এখানে একজন রাজা ছিল, তার রাজার নাম হচ্ছে জন। এই রাজার নাম হচ্ছে জন, এবং এই জনের বিপক্ষে যারা ছিল, যে গোষ্ঠী, তাদের নাম ছিল ব্যারন। এই জনের অনুসারীদের সাথে ব্যারনদের সবসময় মারামারি কাটাকাটি লেগেই থাকতো। এই কারণে এই দুই পক্ষকে একটি স্থায়ী শান্তি আনার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়, বা একটি সনদ রচিত হয় বা স্বাক্ষরিত হয়। সেই সনদের নাম হচ্ছে ম্যাগনা কাটা সনদ। এটি রচিত হয় হচ্ছে 1215 সালে। এই ম্যাগনা কাটা সনদকে ব্রিটিশদের মুক্তির সনদ বলা হয়, ব্রিটেনের মুক্তির সনদ বলা হয়। এটি ব্রিটিশ বাইবেল নামে পরিচিত। বন্ধুরা, আমরা বাঙালি, আমাদেরও একটি মুক্তির সনদ রয়েছে। আমাদের মুক্তির সনদের নাম হচ্ছে 6 দফা। এই 6 দফার সাথে ম্যাগনা কাটা সনদের তুলনা করা হয়েছে। ম্যাগনা কাটা সনদ থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, সেই প্রশ্নগুলো আমি খুব ধীরে ধীরে বলবো। আপনারা এখন লিখবেন অথবা পরে ভিডিও টেনে লিখবেন। ভিডিওটি শেয়ার করুন, আপনার প্রোফাইলে শেয়ার করে রাখলে আপনি পরবর্তীতে পড়তে পারবেন। দেখেন, প্রথম প্রশ্ন হচ্ছে, ম্যাগনা কাটা সনদ রচিত হয় কত সালে? উত্তর 1215 সালে। ম্যাগনা কাটা সনদ রচিত হয় কোন দেশে? উত্তর যুক্তরাজ্য বা ব্রিটেন। ব্রিটিশদের বাইবেল নামে পরিচিত নিম্নের কোনটি? ব্রিটিশদের বাইবেল নামে পরিচিত নিচের ম্যাগনা কাটা সনদ। এরপরে হচ্ছে, ব্রিটেনের মুক্তি সনদ নামে পরিচিত কোনটি? ম্যাগনা কাটা সনদ। ম্যাগনা কাটা সনদের সাথে বাঙালির নিম্নের কোনটি তুলনা করা হয়েছে? 6 দফার, অথবা বাংলাদেশের 6 দফার সাথে নিম্নের কোনটি তুলনা করা হয়েছে? ম্যাগনা কাটা সনদের। দেখেন, ম্যাগনা কাটা সনদ রচিত হয় 1215 সালে, আর 2015 সালে এর 800 বৎসর পূর্তি অনুষ্ঠিত হয়। প্রশ্ন হতে পারে, 2015 সালে নিম্নের কোনটির 800 বৎসর পূর্তি অনুষ্ঠিত হয়েছে? ম্যাগনা কাটা সনদ। আশা করি ম্যাগনা কাটা সনদ নিয়ে যে সকল প্রশ্ন আসতে পারে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। প্রশ্ন হবে না। আর যেটি দেখেন, পৃথিবীতে 4টি দেশের কোনো লিখিত সংবিধান নেই। কয়টি দেশের? পৃথিবীতে 4টি দেশের কোনো লিখিত সংবিধান নেই। 1 ব্রিটেন, 2 স্পেন, 3 নিউজিল্যান্ড, 4 সৌদি আরব। এই 4টি দেশের স্থায়ী কোনো লিখিত কোনো সংবিধান নেই। তাহলে এরা চলে কিভাবে? আমরা ব্রিটেনকে দিয়ে উদাহরণ দিলেই পারবো। ব্রিটেনের সংবিধান, লিখিত কোনো সংবিধান নেই, কিন্তু এই রাষ্ট্রটি পরিচালিত হয় ম্যাগনা কাটা সনদ অনুযায়ী। ম্যাগনা কাটা সনদ অনুযায়ী রাষ্ট্রটি পরিচালিত হয়। আমি আশা করি বোঝাতে পেরেছি। এই ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না।
নেক্সট, বছরব্যাপী যুদ্ধ 1618 থেকে 1648। তাহলে 30 বছরব্যাপী যুদ্ধ শুরু হয় কত সালে? 1618 সালে। শেষ হয় কত সালে? 1648 সালে। তাহলে দেখেন, এই যুদ্ধটির সূত্রপাত ঘটে জার্মানিতে। এই যুদ্ধটি সাধারণত আপনারা জানেন খ্রিস্টানদের মধ্যে দুইটি ভাগ আছে, একটা হলো প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, আর একটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান। মূলত এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ও ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্বটি শুরু হয়। এই কারণে একে বলা হয়, ইতিহাসে এটি ধর্ম ও রাজনীতি যুদ্ধ নামে পরিচিত। আর এটি ছড়িয়ে পড়ে সমগ্র ইউরোপ মহাদেশে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যুদ্ধের মীমাংসা হয় ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে 1948 সালে। এই ওয়েস্টফেলিয়া হচ্ছে জার্মানিতে অবস্থিত। ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে এই যুদ্ধের মীমাংসা হয়। এটি হচ্ছে প্রথম আন্তর্জাতিক চুক্তি। এটা হলো 30 বছরব্যাপী যুদ্ধ। প্রিলিমিনারির জন্য এর চেয়ে বেশি দরকার নাই, আর রিটেনে এগুলোর কোনো প্রয়োজন নেই। তাহলে আসেন, যে প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো আপনাদেরকে বলছি। 30 বছরব্যাপী যুদ্ধ শুরু হয় কত সালে? শুরু হয় যুদ্ধটি শুরু হয় 1618 সালে এবং যুদ্ধটি শেষ হয় 1648 সালে। যুদ্ধটি শেষ হয় 1648 সালে ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে। আর ওয়েস্টফেলিয়া চুক্তি হচ্ছে প্রথম আন্তর্জাতিক চুক্তি। এই যুদ্ধটির সূত্রপাত ঘটে জার্মানিতে দুইটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে, খ্রিস্টান ধর্মের দুইটি সম্প্রদায়ের মধ্যে, এক প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান আর এক ক্যাথলিক খ্রিস্টান। প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান এবং ক্যাথলিক খ্রিস্টান এই দুই ধর্মের মধ্যে শুরু হলেও এই যুদ্ধটি ছড়িয়ে পড়ে সমগ্র ইউরোপ মহাদেশে। ইতিহাসে এটি ধর্ম ও রাজনীতি যুদ্ধ নামে পরিচিত। আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এবার আমরা দেখব প্রথম ভার্সাই চুক্তি। প্রথম ভার্সাই চুক্তি বন্ধুরা আগেই জানতে হবে, ভার্সাই হচ্ছে ফ্রান্সের প্যারিসের একটি নগরীর নাম। এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য, ইউকে। অর্থাৎ যুক্তরাষ্ট্র ব্রিটেন থেকে স্বাধীনতার জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। যদি বলে প্রথম ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে, তাহলে 1780 সালে। প্রথম ভার্সাই চুক্তি কার্যকর হয় কত সালে? 1783 সালে। আর ঠিক আছে, 1783 সালে। বন্ধুরা, পৃথিবীতে দুইটি দেশ তারা অগ্রিম স্বাধীনতার ঘোষণা প্রদান করে স্বাধীনতা লাভ করে, এক বাংলাদেশ, দুই যুক্তরাষ্ট্র। বাংলাদেশ আমরা জানি 26শে মার্চ 1971 অগ্রিম স্বাধীনতার ঘোষণা প্রদান করেন এবং 16ই ডিসেম্বর বিজয় লাভ করে। ঠিক তেমনিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র 1776 সালের 4 জুলাই 4 জুলাই অগ্রিম স্বাধীনতার ঘোষণা প্রদান করে। 1776 সালের 4 জুলাই অগ্রিম স্বাধীনতার ঘোষণা প্রদান করলেও তাকে অপেক্ষা করতে হয় 1783 সাল পর্যন্ত। 1783 সালে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়, অনুমোদিত হয় বা বিজয় লাভ করে। যুক্তরাষ্ট্র ব্রিটেন থেকে
বিজয় লাভ করে। এই চুক্তির দফা ছিল 4টি, অবশ্যই মনে রাখতে হবে। প্রথম ভার্সাই চুক্তির দফা ছিল 4টি। বন্ধুরা কি কি প্রশ্ন হতে পারে এখান থেকে আমি ধীরে ধীরে বলছি, লিখে নেবেন। যুক্তরাষ্ট্র কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে? যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে ব্রিটেন থেকে। যুক্তরাষ্ট্রের প্রথম ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1780 সালে। এটি কার্যকর হয় কত সালে? 1783 সালে। যুক্তরাষ্ট্র স্বাধীনতার ঘোষণা প্রদান করে কবে? 1776 সালের 4 জুলাই। প্রথম ভার্সাই চুক্তির দফা কয়টি ছিল? প্রথম ভার্সাই চুক্তির দফা ছিল 4টি। প্রথম ভার্সাই চুক্তি, আচ্ছা ভার্সাই নগরীটি কোথায়? ভার্সাই হচ্ছে ফ্রান্সের প্যারিসের একটি নগরীর নাম। আর এখান থেকে আরও প্রশ্ন হতে পারে, যেমন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষক আর নায়ক। একটা হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষক, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষক, এটা অনেকেই আমরা ভুল জানি। স্বাধীনতার ঘোষক হচ্ছে টমাস জেফারসন, আর স্বাধীনতার নায়ক হচ্ছে জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, যিনি কখনোই হোয়াইট হাউসে বসবাস করেননি। এই কারণেই করেননি কারণ তার সময়কালে হোয়াইট হাউস নির্মাণ হয় নাই। ঠিক আছে, তাহলে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষককে? টমাস জেফারসন। আর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার নায়ককে? জর্জ ওয়াশিংটন। মনে থাকবে। আপনারা জানেন যে এইবার কীভাবে আমেরিকা আবিষ্কার হয়। 1492 সালে রানী, স্পেনের রানী ইসাবেলার নির্দেশক্রমে ক্রিস্টোফার কলম্বাস তিনি হচ্ছেন ভারত মহাসাগরের দিকে রওনা হন, কিন্তু ভুলক্রমে তিনি পৌঁছে যান ক্যারিবিয়ান সাগরে। ক্যারিবিয়ান সাগরে আপনাদের ম্যাপের ক্লাসে আমি দেখিয়েছি। এই ক্যারিবিয়ান সাগরে গিয়ে তিনি আবিষ্কার করেন ওয়েস্ট ইন্ডিজ। বর্তমান ওয়েস্ট ইন্ডিজের বর্তমান নাম পরিবর্তন হয়েছে, এটি সাম্প্রতিকের মধ্যে আসতে পারে উইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ এর বর্তমান নাম হচ্ছে উইন্ডিজ। এই ওয়েস্ট ইন্ডিজ নাম অর্থাৎ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের আবিষ্কার করেন তিনি। এখান থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র, এখান থেকেই আমেরিকা আবিষ্কার হয়। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটিশদের উপনিবেশ ছিল। দীর্ঘ সময় পর আপনারা দেখতেই পাচ্ছেন 1492, তারপর থেকে দীর্ঘ সময় পর অর্থাৎ 1783 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এবং যুক্তরাষ্ট্রের সংবিধান এটি রচিত হয় 1787 সালে। মনে থাকবে, যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয় 1787 সালে, কিন্তু এটা কার্যকর হয় 1789 সালে। যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয় 1787 সালে, কিন্তু এটি কার্যকর হয় 1789 সালে। আশা করি মনে থাকবে। আর যুক্তরাষ্ট্র সম্পর্কে যে কটি কথা বলা দরকার, যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য হচ্ছে 50টি। এর মধ্যে 2টি অঙ্গরাজ্য ক্রয় করা, একটি হচ্ছে আলাস্কা, এটি আপনাদেরকে আগেই পড়িয়েছি। একটা হচ্ছে আলাস্কা যেটা রাশিয়ার কাছ থেকে ক্রয় করে, আর একটি হচ্ছে লুইজিয়ানা। একটা হচ্ছে আলাস্কা আর একটা হচ্ছে লুইজিয়ানা। এই 2টি অঙ্গরাজ্য এটি ক্রয় করে রাশিয়ার কাছ থেকে, এটি ক্রয় করে ফ্রান্সের কাছ থেকে। যুক্তরাষ্ট্রের যেটি রয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট যিনি হচ্ছেন আব্রাহাম লিঙ্কন হচ্ছেন 16তম প্রেসিডেন্ট যিনি দাস প্রথার বিলোপ করেন। এবং যুক্তরাষ্ট্রের প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন, 28তম প্রেসিডেন্ট। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিলেন হচ্ছেন ফ্রাঙ্কলিন ডেলানি রুজভেল্ট, এফডি রুজভেল্ট, তিনি হচ্ছেন 32তম প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের আরও অনেক উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। যুক্তরাষ্ট্র এই ঘটনাগুলো অবশ্যই আমাদেরকে কম বেশি পড়তে হবে। আমি আস্তে আস্তে এই ক্লাসগুলোর মধ্যে ঢুকবো, গুরুত্বপূর্ণ দেশগুলো আপনাদেরকে পড়াবো।
তাহলে আমরা প্রথম ভাষায় চুক্তি শেষ করেছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিকস পড়াবো, যেটির নাম হচ্ছে ফরাসি বিপ্লব। আজকে আপনাদের সাথে একদম কথা বলিনি, সাউন্ড ভিডিও এগুলো ক্লিয়ার কিনা একজন একটু কমেন্টস করেন প্লিজ। সাউন্ড ভিডিও এগুলো ক্লিয়ার কিনা, কোনো কিছু বোর্ড দেখতে পাচ্ছেন কিনা। এই 1948 যদি বলে থাকি তাহলে ভুল বলছি, 1648, সরি। ফুজু নাহার, থ্যাংক ইউ। এম কে জয়, 1648, হয়তো একটা মিচিং হয়ে গেছে বলতে বলতে। থ্যাংকস স্যার, থ্যাংকস। সাথী স্যার একটু ধীরে বলবেন। এই ধীরেই বলতেছি এর চেয়ে ধীরে বললে তো আমি অস্ট্রেলিয়া, হ্যাঁ ঠিক করে দিয়েছি, ওয়েস্টফেলিয়া 1648। বাল্টিক অঞ্চল, বলকান রাষ্ট্রগুলো একটু বললে ভালো হতো, আজকের ক্লাসের মধ্যে নাই। তারপরে এগুলো আমি বলবো ভাই, আমি দায়িত্ব নিয়েছি, আমি 9 তারিখ পর্যন্ত আপনাদের ক্লাস নিতে পারবো। 9 তারিখ, কম কথা না, অনেক দিন আমার সাথে থাকেন। জুম হয়ে গেছে, গ্রামে আসছি, এখানে গ্রামীণ ফোনেও নেট পায় না। হাইরে ডিজিটাল বাংলাদেশ, বিরাট সমস্যার মধ্যে আছি বন্ধুরা, পড়ালেখা হচ্ছে না। বাহারুল ইসলাম, কি করব বলেন ভাই। স্যার সব ক্লিয়ার, ওকে, সব ঠিক আছে স্যার, ওকে। ওটা 1648 হবে, এটা বোঝাই যাচ্ছে, এটা হয়তো স্লিপ অফ মাউথ। 1948 কিছুতেই হওয়ার কথা না, এটা আপনারা নিজেরাই বোঝেন। অল ক্লিয়ার স্বপ্ন সারথী, থ্যাংক ইউ, ক্লিয়ার, ওকে। আর কমেন্টস করার দরকার নাই প্লিজ, কমেন্টসের থেকে বিরত থাকেন, কমেন্টস পড়তে পারি না। আচ্ছা করলে করেন, সমস্যা নাই, আবার কেউ মাইন্ড করবেন যে কমেন্টস করতে দেয় নাই, ঠিক আছে, কমেন্ট করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মনোযোগ দিয়ে ক্লাসের কথা শুনেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফরাসি বিপ্লব দেখে বুঝতেই পারতেছেন যে ফ্রান্সের কথা বলবো। যে সময়কালের কথা বলছি, এই সময় চালু ছিল হচ্ছে সামন্তবাদ। সামন্তবাদ প্রথাটি ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। যখন বিশাল একটা বৈষম্য ছিল শ্রমিকদের মধ্যে, এখানে শ্রমিকরা হচ্ছে এই সকল সামন্ত প্রভুদের অর্থাৎ ভূমির মালিকদেরকে সেবা প্রদান করত, বিনিময়ে তারা বেঁচে থাকার জন্য কিছু পেত, এরকম ব্যাপার আর কি। এখানে শ্রমিক শ্রেণী হচ্ছে, এখানে ধনিক শ্রেণী হচ্ছে জমিগুলো খণ্ড খণ্ড জমিতে এই শ্রমিকদেরকে ফসল উৎপাদন করার জন্য দিত, আর শ্রমিকরা এখানে ফসল উৎপাদন করত। এখানে বিষয়টি ক্লিয়ার করি, বিষয়টি দেখলেই বুঝতে পারবেন। এই সময় 2 টাইপের মানুষ ছিল, একটা হচ্ছে বুর্জোয়া বা এলিট শ্রেণী বা ধনিক শ্রেণী। আর এক টাইপের লোক ছিল যারা হলো শ্রমিক শ্রেণী। এই বুর্জো বা এলিট শ্রেণীর জনসংখ্যা ছিল মাত্র 5%, কিন্তু তাদের হাতে সম্পদ ছিল 95%। আর শ্রমিক শ্রেণীর জনসংখ্যা ছিল 95%, তাদের হাতে সম্পদ ছিল 5%। শ্রমিক শ্রেণীর কাজ হচ্ছে এদেরকে সেবা প্রদান করা, আর এদের কাজ হচ্ছে এদের জমিগুলো এদেরকে বরাদ্দ দিত ফসল উৎপাদনের জন্য। যার কারণে এরা, এই যে দেখেন, আমরা যখনকার কথা বলছি, এ সময় একজন রাজা ছিল, এই রাজার নাম লুই। একে বলা হতো ষোড়শ লুই, কারণ সে ছিল 16তম রাজা। এই ষোড়শ লুইয়ের আমলে আমরা এই যে এলিট শ্রেণী, ধনিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর একটি পার্থক্য আপনাদেরকে দেখাচ্ছি। এই পার্থক্যটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন, এখানে ষোড়শ লুই এই বুর্জোয়াদেরকে অনেক ভালোবাসতো, এই কারণে তাদের কাছ থেকে কর নিত না। অন দ্য আদার হ্যান্ড, এদের কাছ থেকে উচ্চ কর আদায় করত।
যদি কোনো শ্রমিক এই কর দিতে অপারগতা প্রকাশ করত কিংবা প্রতিবাদ জানাতো তাহলে তাকে নির্যাতন করা হতো যেখানে নিয়ে। এটা ছিল বাস্তিল দুর্গ। এটার নাম আপনারা সবাই শুনেছেন, এটার নাম হচ্ছে বাস্তিল দুর্গ। বাস্তিল দুর্গ ছিল সরস্বতীর অস্ত্রাগার কিংবা এটা হচ্ছে টর্চারিং সেল। এখানে নিয়েই সরস্বতী এই শ্রমিকদেরকে অত্যাচার করত। যদি কেউ কর দিতে অপারগতা প্রকাশ করত কিংবা প্রতিবাদ জানাতো তাহলে তাদেরকে এখানে নিয়ে নির্যাতন করা হতো। ঘটনা এখানেই শেষ না, এখানেই শুরু। আমরা একটু আগে দেখছি মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের কাছে থেকে স্বাধীনতা চাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা চাচ্ছে, বন্ধুরা আপনার মানচিত্রে ক্লাসে দেখেছেন এই হলো যুক্তরাজ্য, এই হলো ইংলিশ চ্যানেল, এই হলো ফ্রান্স, তাহলে দেখেন আর এদিকে হলো যুক্তরাজ্য, তাই না? জিওপলিটিক্যালি সম্পর্কটা হচ্ছে যুক্তরাজ্যের সাথে ফ্রান্সের। ভূ রাজনৈতিক সম্পর্ক কিন্তু এখানে। এখন দেখেন এটা কিন্তু আমরা সহজেই বুঝি কে কাকে হেল্প করবে। এখানে সাধারণত দেখবেন আপনার পাশের বাড়ির সাথে আপনার দ্বন্দ্বটা বেশিই থাকে, এবং যখন দ্বন্দ্ব থাকে তখন আরেক গ্রামের লোক যখন আসে তখন কিন্তু আপনি তাকে হেল্প করেন পাশের বাড়ি এলাকাকে আক্রমণ করার জন্য। এটাই কিন্তু রাজনীতি। এখন যুক্তরাষ্ট্র হেল্প চাচ্ছে সরস্বতীর, আর সরস্বতী যুক্তরাষ্ট্রকে হেল্প করবে কারণ সে চাইবে যে ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাক। ব্যাপারটা স্বাভাবিক, ভেরি সিম্পল। যথাযথ কারণেই সরস্বতী সহযোগিতার হাত বাড়িয়ে দিল। সরস্বতীর কাছে চাইল অর্থায়ন। সরস্বতী অর্থায়ন করলো। অর্থায়ন করতে করতে সরস্বতীর রাজকোষাগার একটা সময় শূন্যে নেমে এলো। সরস্বতীর রাজকোষাগার শূন্যে নেমে আসলে সরস্বতী তখন এই বুর্জোয়াদের কাছে কর আরোপ করলো। বুর্জোয়ারা কর দিল, কারণ বুর্জোয়াদের সাথে সম্পর্ক ভালো, যেহেতু সম্পর্ক ভালো যা চাইবে তাই দিবে। তারপরেও যখন এই শূন্য রাজকোষাগার পূর্ণ হলো না তখন তাদের কাছে ঋণ চাইলো যে আমাকে ঋণ দাও। তখন ঋণ প্রদান করলো, আর এই ঋণ প্রদান করার কারণে যেটা হলো পরবর্তীতে আমরা দেখব। একটা সময় দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়ে গেল। এখন এখানে হচ্ছে বুর্জোয়ারা ঘুর করছে তাদের ঋণের অর্থ ফেরত নেওয়ার জন্য, আর সরস্বতী বোঝাচ্ছে আমি কোথা থেকে দেব, রাজকোষাগার শূন্য, মানে ক্যাপাসিটি নাই। তখন এই বুর্জোয়ারা বলল কোনো সমস্যা নাই, আমাদের সমপরিমাণ সম্পত্তি বুঝিয়ে দাও। তো তখন এই সরস্বতী তাদেরকে অপমান করে তাদেরকে বের করে দিল। অপমান করে বের করে দিলে তারা হচ্ছে বের হয়ে গিয়ে তারা রাগে ক্ষোভে যেটি করলো সেটি হচ্ছে বুর্জোয়াদের সাথে শ্রমিকদের এরা মিলে গেল। এই দুইটা গ্রুপ মিলে সরস্বতীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলল। আন্দোলনের প্রথম দিন অর্থাৎ 1789 সালের 14 জুলাই বাস্তিল দুর্গ ভেঙে গুড়িয়ে দিল। বাস্তিল দুর্গের পতন হলো 1789 সালের 14 জুলাই। মূলত এটাই হচ্ছে ফরাসি বিপ্লব শুরু। তো বাস্তিল দুর্গ এটা ছিল অস্ত্রাগার, যেহেতু দুর্গ গুড়িয়ে দিল, অস্ত্র চলে গেল সাধারণ জনগণের হাতে, তখন কিন্তু সরস্বতী প্রাণের পালানোর চেষ্টা করলো এবং 1793 সালে তার মস্তক শিরচ্ছেদ করা হলো গিলোটিন দ্বারা শিরচ্ছেদ করা হলো। সরস্বতী শেষ হলেও এই বিপ্লব চলতে থাকলো। কারণ বন্ধুরা একটা আন্দোলন আর বিপ্লবের মধ্যে পার্থক্য কি? যতক্ষণ পর্যন্ত আন্দোলন যে উদ্দেশ্যে করা হচ্ছে সেটি না বাস্তবায়ন হবে সেটি আন্দোলনই রয়ে যাবে, আর সেটি যদি বাস্তবায়ন হয় সেটি বিপ্লবে পরিণত হয়। অর্থাৎ এই যে সামন্তবাদের কথা বলছি, এই প্রথার পরিবর্তন আমরা দেখব। যখন এই বিপ্লব শুরু হয়
তখন নেপোলিয়ন নামক এক নাবিক এই বিপ্লবে অংশগ্রহণ করে। তার বয়স ছিল মাত্র 20 বছর। এই কারণে নেপোলিয়নকে এই ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। এবং 1799 সালে নেপোলিয়ন এই ফরাসি সিংহাসন দাবি করে। নেপোলিয়নকে সবাই মেনে নেয়, যথাযথ কারণেই ফরাসি বিপ্লব শেষ হয়ে যায়। অর্থাৎ ফরাসি বিপ্লবের ডিউরেশন হচ্ছে 1789 থেকে 1799 পর্যন্ত। বন্ধুরা, যে সকল প্রশ্ন ফরাসি বিপ্লব থেকে আসতে পারে আমি এক এক করে বলছি, ধীরে ধীরে বলবো, আপনারা একটু লিখে নেন। প্রথমত হচ্ছে ফরাসি বিপ্লব শুরু হয় কবে? ফরাসি বিপ্লব শুরু হয় 1789 সালের 14ই জুলাই। 1789 সালের 14ই জুলাই। তারপরে প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লব শেষ হয় কবে? 1799 সালে। তারপরে প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লবের স্লোগান কি? ফরাসি বিপ্লবের স্লোগান হচ্ছে স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। এরপরে হচ্ছে ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে। আরও কিছু প্রশ্ন দেখেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। একজন প্রশ্ন করছেন গিলোটিন কি স্যার? গিলোটিন ছিল এই সময় একটি প্রচলিত রাষ্ট্রীয় অস্ত্রের মাধ্যমে সাজার ব্যবস্থা, যেটা ক্যাপিটাল পানিশমেন্ট ছিল ফরাসি সাম্রাজ্যে। উপরে এভাবে অস্ত্রটা এরকম তাক করা থাকতো, দুই পাশে ফেন্স ছিল, গাছের গুঁড়ির উপরে মানুষকে শোয়ানো হতো এবং অস্ত্রটা তাক করা থাকতো এই গলা সোজা, এবং এটা ধরে টান দিলে, দড়ি ছিল, দড়ি ধরে টান দিলে অস্ত্রটা গলার পর পড়ে কেটে দুভাগ হয়ে যেত। এই অস্ত্রের নাম ছিল গিলোটিন, এবং গিলোটিন ছিল একজন ফরাসি চিকিৎসক, তার নাম অনুসারে তিনি এই গিলোটিন অস্ত্রের প্রয়োগ শুরু করেন, তার মাধ্যমে এই জন্য নাম দেওয়া হয় গিলোটিন। আশা করি বুঝাইতে পারছি। ফরাসি বিপ্লবের ফলে সামন্তবাদের পতন হয়। তাহলে বন্ধুরা, সামন্তবাদের পতন হয় কোন দেশে? সামন্তবাদের পতন হয় হচ্ছে ফ্রান্সে। সামন্তবাদের উত্থান হয় ইতালিতে। আমরা দেখলাম যে এখানে বুর্জোয়া বা ধনিক শ্রেণীর নেতৃত্বে এই বিপ্লবটি কায়েম হয়েছে। বন্ধুরা, সাধারণত আপনারা দেখবেন যে কোনো একটি বিপ্লব সংগঠিত হয় হচ্ছে শ্রমিক শ্রেণীর হাতে, কিন্তু আমরা দেখতে পেলাম এই বিপ্লবটি সংগঠিত হয়েছে ধনিক শ্রেণীর হাতে। এই কারণে ফ্রান্সে গড়ে ওঠে পুঁজিবাদ। এই কারণে পৃথিবীর প্রথম পুঁজিবাদী রাষ্ট্র বলা হয় ফ্রান্সকে। মনে থাকবে, পৃথিবীর প্রথম পুঁজিবাদী রাষ্ট্র হচ্ছে ফ্রান্স। এবং এই বিপ্লবকে যে সকল দার্শনিকরা প্রভাবিত করেছিল তারা হচ্ছেন ভলটেয়ার, মন্তেস্কু, রুশো, এই ধরনের দার্শনিকরা কিন্তু এই বিপ্লবকে প্রভাবিত করেছিল তাদের গ্রন্থ দ্বারা। হ্যাঁ, এরপরে এই বিপ্লবকে কেন্দ্র করে চার্লস ডিকেন্স তার বিখ্যাত গ্রন্থ লেখেন, যার নাম আর টেল অফ টু সিটিস। টু সিটিস মিনস প্যারিস অ্যান্ড লন্ডন, দুই সিটির কথা বলা হয়েছে এখানে, প্যারিস অ্যান্ড লন্ডন। আশা করি বুঝাইতে পারছি। ফরাসি বিপ্লব নিয়ে প্রশ্ন আসলে এই ধরনের প্রশ্ন হবে। গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন হচ্ছে বাস্তিল দুর্গের পতন হয় কবে? বাস্তিল দুর্গের পতন হয় 1789 সালের 14ই জুলাই। এটি কিন্তু অসংখ্যবার পরীক্ষায় আসছে, আরও আসবে, মনে রাখবেন। আর এটাই হচ্ছে ফরাসি বিপ্লব শুরু। আর ফরাসি বিপ্লব শেষে যিনি এই ফরাসি সিংহাসনে আরোহণ করলেন তার নাম হচ্ছে নেপোলিয়ন। আমরা এখন নেপোলিয়নকে পেয়ে গেলাম। আর কোনো প্রশ্ন? স্যার, পার্ল হারবার সম্পর্কে আলোচনা করেন। পার্ল হারবার আলোচনায় আসবে, প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আলোচনায় আসবে, তখন করব ভাইয়া। এখন আলোচনা করে মানে মাঝখান থেকে আলোচনা করতে চাচ্ছি না ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। শেয়ার করেন, প্রচুর শেয়ার করেন, লাইভটি প্রচুর শেয়ার করেন। দেখেন, এই যে আপনারা যে এখন দুশ্চিন্তার মধ্যে আছেন, ব্যাপারটা হচ্ছে একটা সময় কিন্তু কোভিড-19কে আমরা হজম করে ফেলবো।
গিলে খেয়ে ফেলবো। কোভিড-19 বলতে আর কিছু থাকবে না। এগুলো কলেরা কিংবা ডায়রিয়া কিংবা চিকেন পক্সের মতো একটা সময় হয়ে যাবে, এটা নিয়ে আর দুশ্চিন্তা থাকবে না। বাট আপনি যে সময়টি নষ্ট করেছেন সেই সময়টি কিন্তু আপনার আর ফিরে পাবেন না। এই কারণেই কিন্তু আমিও ঘরে বসে আমার সময় কাটছে না, আপনাদেরও সময় কাটছে না, এই কারণেই কিন্তু লাইভ ক্লাসের আয়োজন করা। অতএব ক্লাসগুলো গুরুত্ব সহকারে করেন। আগামী 9 তারিখ পর্যন্ত আপনাদেরকে আমি অনেক কিছু দেওয়ার চেষ্টা করব, শুধু আন্তর্জাতিক না, আরও কিছু বিষয় দেওয়ার চেষ্টা করব। সেই ধরনের চেষ্টা করছি আর কি। সাধারণ জ্ঞানের রিলেটেড কিছু বিষয় আপনাদেরকে আরও দিব। দেখবেন একটা পূর্ণাঙ্গ 60-70 মার্কের একটা প্রস্তুতি আপনাদেরকে আমি 9 তারিখের মধ্যে করিয়ে দিব, আশা করছি। চেষ্টা করব আর কি। 1789 সালের 14 জুলাই এটি কিন্তু ওকে। আমরা ফরাসি বিপ্লব শেষ করেছি এবং ফরাসি বিপ্লব শেষে আমরা যাকে পেয়েছি তার নাম হচ্ছে নেপোলিয়ন। আমরা এখন নেপোলিয়নকে মেরে ফেলবো যে যুদ্ধের মাধ্যমে, সেই যুদ্ধের নাম হচ্ছে ওয়াটারলু যুদ্ধ। ওয়াটারলু যুদ্ধ 1815 সাল। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াটারলু যুদ্ধ কবে হয়। ওয়াটারলু যুদ্ধ হয় 1815 সালে। আর ওয়াটারলু হচ্ছে বেলজিয়ামের একটি গ্রামের নাম। একবার পরীক্ষা আসছিল ওয়াটারলু কি, অপশনে ছিল বেলজিয়ামের একটি গ্রামের, অপশনে ছিল একটি গ্রামের নাম, একটি পুকুরের নাম, একটি সাগরের নাম। সবাই খুঁজতেছে যুদ্ধক্ষেত্র কই, যুদ্ধক্ষেত্র কই। যুদ্ধক্ষেত্র কিন্তু অপশনে ছিল না, কারণ এটা একটা গ্রামের নাম, এটাই কিন্তু এনাফ। আর এই যে এটি বেলজিয়ামের একটি গ্রাম, বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট। পরীক্ষায় আসে ইউরোপের ককপিট কোন দেশ। ইউরোপের ককপিট হচ্ছে বেলজিয়াম। ককপিট অর্থ হচ্ছে রণক্ষেত্র বা যুদ্ধক্ষেত্র। এই গ্রামে 1815 সালে ব্রিটেনের সম্রাট, ব্রিটেনের সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন ব্রিটেনের সেনাপতি ডিউক অফ ওয়েলিংটনের সাথে ফ্রান্সের সম্রাট নেপোলিয়নের মধ্যে যুদ্ধ হয়। এই নেপোলিয়ন এই যুদ্ধে পরাজিত হয়। এই কারণে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়। প্রথমে নেপোলিয়নকে প্রথমে সেন্ট এলবা এবং পরবর্তীতে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। এই সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ন 1821 সালে মারা যায়। এই সেন্ট হেলেনা দ্বীপ আপনাদের মাধ্যমিক মানে সরকারি যে পরীক্ষাটা হলো স্কুলের, এখানে আসছে এটি কোন মহাসাগরে অবস্থিত। এটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। ওয়াটারলু যুদ্ধ নিয়ে যে কয়টি প্রশ্ন পরীক্ষা হতে পারে সেগুলো আমি আই রিপিট। ওয়াটারলু যুদ্ধ হয় কত সালে? ওয়াটারলু যুদ্ধ হয় 1815 সালে। ওয়াটারলু কি? ওয়াটারলু হচ্ছে বেলজিয়ামের একটি গ্রামের নাম। বেলজিয়ামের ককপিট বলা হয় কোন দেশকে? ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। সম্রাট নেপোলিয়ন ও ডিউক অফ ওয়েলিংটনের মধ্যে যুদ্ধ হয় কত সালে? 1815 সালে। নেপোলিয়ন মারা যায় কত সালে? 1821 সালে। নেপোলিয়ন মারা যায় কোন দ্বীপে? সেন্ট হেলেনা দ্বীপে। সেন্ট হেলেনা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এই হচ্ছে আমাদের ওয়াটারলু যুদ্ধ এবং নেপোলিয়ন শেষ। নেপোলিয়ন 1821 সালে তিনি অসুস্থ হয়ে মারা যান। আমরা শুরু করব আরেকটি যুদ্ধ। এই যুদ্ধের নাম ক্রিমিয়ার যুদ্ধ। এটা 1853 থেকে 1856 সাল পর্যন্ত। বন্ধুরা, এটা হলো রুশ সাম্রাজ্য, এটা হলো তুরস্ক,
এখানে আমরা গত মানচিত্রের ক্লাসে দেখিয়েছি মর্মর সাগর, এজিয়ান সাগর, এটাকে দেখিয়েছি দার্দানেলিস প্রণালীতে, দার্দানেলিস প্রণালী। এদিকে আছে যুক্তরাজ্য, ফ্রান্স আর ইতালির মধ্যে একটা দেশ আছে, বর্তমান ইতালি সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, তার মধ্যে একটা জায়গা আছে সার্ডোনিয়া। সার্ডোনিয়া বন্ধুরা জেনে রাখা ভালো, এটি হচ্ছে রুশ সাম্রাজ্য আর এটি হচ্ছে অটোম্যান সাম্রাজ্য। অটোম্যান বা উসমানীয় সাম্রাজ্য, অটোম্যান বা উসমানীয় সাম্রাজ্য, এটা তুরস্ককে মিন করা হচ্ছে। তো ক্রিমিয়ার যুদ্ধটি শুরু হয় 1853 সালে আর এই যুদ্ধটি শেষ হয় 1856 সালে। ক্রিমিয়ার নামক স্থানে যুদ্ধটি সংগঠিত হয়, এই কারণে একে ক্রিমিয়ার যুদ্ধ বলা হয়। আমরা দেখতে পাচ্ছি মর্মর সাগর, এজিয়ান সাগর মিলে হয়েছে দার্দানেলিস প্রণালী। মূলত রুশ সাম্রাজ্য এই দার্দানেলিস প্রণালীতে প্রভাব বিস্তার এবং তুরস্কে বসবাসরত খ্রিস্টানদের রক্ষার দাবিতে এই রুশ সাম্রাজ্য তুর্কিদেরকে আক্রমণ করলে যুদ্ধ শুরু হয়। এই অটোম্যান বা উসমানীয় সাম্রাজ্যের অংশ তুরস্কর পক্ষে ইউকে, ফ্রান্স এবং সার্ডোনিয়া এই যুদ্ধে অংশগ্রহণ করে। তাহলে যুদ্ধের ক্ষেত্রটা হচ্ছে এই রুশ সাম্রাজ্য বনাম ব্রিটেন, ফ্রান্স, সার্ডোনিয়া এবং তুর্কি, অর্থাৎ অটোম্যান সাম্রাজ্যের এই অংশগুলো, এখানে যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে মানে 3 বছর এই যুদ্ধের ডিউরেশন থাকলেও এই যুদ্ধটি টানা সংগঠিত হয় না, কারণ মাঝে মাঝেই এই যুদ্ধের সময় অসুস্থ হয়ে দুই পক্ষেই অসুস্থ হওয়ার কারণে যুদ্ধ করতে পারে না। এই কারণে এই যুদ্ধের সময় নার্সিং ব্যবস্থায় একটি বিপ্লব ঘটে আর নার্সিং সেবা প্রদানে মহীয়সী হয়ে ওঠেন যে নারী, তিনি হচ্ছেন লেডি উইথ দ্য ল্যাম্প খ্যাত ফ্লোরেন্স নাইটিঙ্গেল। অর্থাৎ এই 1856 সালে রুশ সাম্রাজ্য এই যুদ্ধে হেরে যায় অটোম্যান সাম্রাজ্যের কাছে, এই কারণে যুদ্ধটি শেষ হয়। অর্থাৎ এখান থেকে যে সকল প্রশ্ন আসতে পারে একটু বলে দিচ্ছি, বোঝার চেষ্টা করেন। ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় কত সালে? বন্ধুরা ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় 1853 সালে, ক্রিমিয়ার যুদ্ধ শেষ হয় 1856 সালে। ক্রিমিয়ার যুদ্ধ কোন প্রণালীতে সংগঠিত হয়? দার্দানেলিস প্রণালীতে। ক্রিমিয়ার যুদ্ধ, এরপরে অটোম্যান সাম্রাজ্যের অংশ কি? তুরস্ক। এরপরে হচ্ছে এই যুদ্ধের সময় কিসের বিপ্লব ঘটে? এই যুদ্ধের সময় নার্সিং ব্যবস্থায় বিপ্লব ঘটে, নার্সিং ব্যবস্থায় বিপ্লব ঘটে এই যুদ্ধের সময়। এরপরে প্রশ্ন হতে পারে যে নার্সিং সেবা প্রদানে অনন্য ভূমিকা পালন করেন কে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল, লেডি উইথ দ্য ল্যাম্প, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আশা করি ক্রিমিয়ার যুদ্ধ আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমরা ক্রিমিয়ার যুদ্ধ থেকে চলে যাব প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। দেখি কে কি কমেন্টস করেছে। ক্রিমিয়ার যুদ্ধ 1854 সালে যিনি বলেছেন 53 হবে, হ্যাঁ 54 হবে না, অবশ্যই 53 হবে।
যদি প্রয়োজনে আপনি উইকিপিডিয়ার সাহায্য নিতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা যিনি প্রশ্ন করেছেন ইয়াসির আরাফাত ভাই, আমি আপনাকে বলি, আমি আপনার প্রশ্নটা পড়ছি না, অন্যরা দেখে নেবেন। যেটা বলবো সেটা হচ্ছে বিশ্ব রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই, কে কখন কার হবে এ কথার কোনো মানে ইয়া নেই। যে কোনো সময় যে কেউ যে কারোর সাথে যোগদান করে যুদ্ধ করতে পারে। ভবিষ্যতে যদি বাংলাদেশ পাকিস্তানের সাথে মিলে যুদ্ধ করে অবাক হওয়ার কিছু থাকবে না। এই বিশ্ব রাজনীতি, ঠিক আছে। কখন মানে রাজনীতির প্রেক্ষাপট কখন চেঞ্জ হবে, কখন কে কার সাথে রাজনীতি করবে, কোথায় রাজনীতি করবে, এটা কিন্তু বলাটা মুশকিল। হ্যাঁ, ওকে, আমি কন্টিনিউ করছি, নাহলে শেষ করা কঠিন হয়ে যাবে। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করার আগে কিছু তথ্য নিয়ে নিই। আমরা একটা সাম্রাজ্যের কথা বলছি, এই সাম্রাজ্যের নাম হচ্ছে পুরুষিয়া। এই পুরুষিয়ার সাম্রাজ্যে অন্তর্গত ছিল বর্তমান জার্মানি। এই জার্মানি ছিল ৩৯ খণ্ডে বিভক্ত। ৩৯ খণ্ডে বিভক্ত। সরি, আমি 1 মিনিট একটু লিভ নিব। সরি ফর লেট। দেখেন, ৩৯ খণ্ডে বিভক্ত জার্মানির এখানে যিনি 1861 সালে ক্ষমতায় আরোহণ করেন তার নাম হচ্ছে প্রথম উইলিয়াম। এবং 1862 সালে এখানে তিনি প্রধানমন্ত্রী নিয়োগ দেন অটো ভন বিসমার্ককে। অটো ভন বিসমার্ক একটি পলিসি গ্রহণ করেন, এই পলিসির নাম পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন। পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন, এই সম্পর্কে আপনাদেরকে গল্প করছি কিভাবে যুদ্ধটি, মানে আমরা এখন প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি বন্ধুরা। দেখেন, 1861 সালে পুরুষিয়ার সিংহাসনে আরোহণ করেন রাজা প্রথম উইলিয়াম। আর তিনি আরোহণ করা মাত্রই একটি সিদ্ধান্ত গ্রহণ করেন যে তিনি 39 খণ্ডে বিভক্ত জার্মানিকে এক করবেন। আর এই কারণেই তিনি একজন প্রধানমন্ত্রী নিয়োগ দেন যার নাম অটো ভন বিসমার্ক। আর অটো ভন বিসমার্ক একটি পলিসি গ্রহণ করেন যার নাম পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন, অর্থাৎ যুদ্ধাংদেহী নীতি। যুদ্ধ খেলা, শত্রু খেলা, যুদ্ধের মাধ্যমে শত্রুকে পরাজিত করে সাম্রাজ্য বিস্তারের এক মহান চেতনায় আবির্ভূত হন এই অটো ভন বিসমার্ক। অতঃপর আমরা দেখব এই বিসমার্ক 1871 সালে তিনি এই 39 খণ্ডে বিভক্ত জার্মানিকে এক করেন এবং তিনি রাজকীয় জার্মানির প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন 1879 সালে। তার আগে আমরা দেখব 1872 সালে এই অটো ভন বিসমার্ক তিনি জার্মানিকে পরিতৃপ্ত ঘোষণা প্রদান করেন, অর্থাৎ জার্মানির আর সাম্রাজ্য বিস্তারের প্রয়োজনীয়তা নেই, জার্মানি এখন পরিতৃপ্ত। তখন তিনি বিশ্ব রাজনীতির মঞ্চ থেকে ফ্রান্সকে দূরে রাখার জন্য একটি নতুন কৌশল চালু করেন, যেটি ছিল মৈত্রী জোট। আর এই মৈত্রী জোটে তিনি যাদেরকে নিয়ে জোট করেন, এখানে অস্ট্রো হাঙ্গেরি, জার্মানি, ইতালি এবং রাশিয়াকে নিয়ে একটি জোট গঠন করেন।
কিন্তু চলছিল ভালোই, ঘটনা ঘটল উল্টো। 1888 সালে এই রাজা প্রথম উইলিয়াম মারা যান এবং ক্ষমতায় আসেন রাজা দ্বিতীয় উইলিয়াম। আর রাজা দ্বিতীয় উইলিয়াম ক্ষমতায় আসলেই দেখা দেয় এই অটো ফন বিসমার্কের সাথে অন্তর্দ্বন্দ্ব। অটো ফন বিসমার্ককে এই দ্বিতীয় উইলিয়াম আদেশ করেন। দ্বিতীয় উইলিয়াম বলেন, অটো ফন বিসমার্ক, জার্মানির সাম্রাজ্য বিস্তারের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যাও তুমি সাম্রাজ্য বিস্তার করো, শত্রুকে আক্রমণ করো, দখল করে নাও। দ্বিতীয় উইলিয়াম এই আদেশ করার পর অটো ফন বিসমার্ক বলবে, এই খাতে আর আমি একটি অর্থ ব্যয় করতে পারবো না, জার্মানির আর সাম্রাজ্য বিস্তারের কোনো প্রয়োজনীয়তা নেই, আর সাম্রাজ্য বিস্তারে আমি মনোনিবেশ করতে পারবো না। রাজার মুখের উপর অটো ফন বিসমার্ক কথা বলল। দ্বিতীয় উইলিয়াম বলে, খামোশ শয়তান, যা তাহলে তুই পদত্যাগ কর। দ্বিতীয় উইলিয়াম পদত্যাগের নির্দেশ করলে অটো ফন বিসমার্ক দ্বিতীয় উইলিয়ামকে তোয়াক্কা করবে না। অটো ফন বিসমার্ক বলবে, হু হে হা হা হা, আমি পদত্যাগ করব, তা কখনোই হবে না। অতঃপর অনেক জোড়াজুড়ির পর 1890 সালে বিসমার্ক পদত্যাগ করতে বাধ্য হন। বিসমার্ক পদত্যাগ করলো, বিশ্ব রাজনীতির মোড় ঘুরে গেল। বিসমার্কের পদত্যাগকে ইউরোপের রাজনীতিতে বলা হয় ড্রপিং অফ দ্য পাইলট। ড্রপিং অফ দ্য পাইলট। অর্থাৎ পাইলটের পতন। আর জোট হয়েছিল জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি। অস্ট্রো হাঙ্গেরি মানে বর্তমান দুইটা রাষ্ট্র, একটা হচ্ছে অস্ট্রিয়া আর একটা হচ্ছে হাঙ্গেরি। ইতালি এই জোট থেকে বিসমার্ক এই জোট গঠন করেছিল বন্ধুরা। তাহলে বিসমার্ক গঠন করার কারণে এখন বিসমার্ক পদত্যাগ করছে, তাহলে জোট থাকবে কি থাকবে না? জোট থাকবে না। রাশিয়ায় জোট থেকে বের হয়ে গেল। রাশিয়ায় জোট থেকে বের হয়ে গেলে রাশিয়া বের হয়ে গিয়ে সে ফ্রান্স এবং ব্রিটেনকে নিয়ে আরেকটি জোট গঠন করল। ঘটনা এখন অন্যদিকে মোড় নিবে বন্ধুরা। কেমন হবে আমরা দেখব। বলকান অঞ্চলে যাব আমরা। কে যেন বলকানের কথা বলছিলেন, আমি ক্লিয়ার করব পরে, এখন করা সম্ভব না। বলকান অঞ্চলের দেশ হচ্ছে ধরেন এই অস্ট্রিয়া, বসনিয়া আর সার্বিয়া। বসনিয়া, অস্ট্রো হাঙ্গেরি। ওকে, দেখেন ভিডিও কি হচ্ছে নাকি আবার ঠিক আছে কোথাও? ওকে, ঘটনার সাথেই থাকেন। দেখেন 1907 সালে বলকান অঞ্চলের বসনিয়াকে অস্ট্রো হাঙ্গেরি দখল করে নিল। এর ফলে সাধারণত সার্বিয়া একটু জাতীয়তাবোধ চেতনায় ভোগে। কারণ সার্বিয়ার এই যে পাশাপাশি, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান পাশাপাশি বর্ডার, এই কারণেই সার্বিয়া একটা জাতীয়তাবোধ চেতনায় ভোগে। এই কারণে সার্বিয়া অস্ট্রো হাঙ্গেরির ক্ষতি সাধনে লিপ্ত হয়। আর সার্বিয়া একটি গুপ্ত বাহিনী গঠন করে। এই বাহিনীর নাম হলো ব্ল্যাক হ্যান্ড। এর অর্থ হলো মৃত্যু সংঘ। বন্ধুরা 1914 সালের 28শে জুন এই বসনিয়ার রাজধানী সারায়েভো
এই বসনিয়ার রাজধানী সারায়েভোতে বেড়াতে আসেন এই অস্ট্রো হাঙ্গেরির ভাবী সম্রাট প্রিন্স ফার্ডিনান্ড ও তার স্ত্রী। প্রিন্স ফার্ডিনান্ড ও তার স্ত্রী বেড়াতে আসলে এই সার্বিয়ার এই ব্ল্যাক হ্যান্ডের গুপ্ত বাহিনীর অন্যতম সদস্য, তার নাম হচ্ছে গ্যাব্রিলা প্রিন্সিপো। গ্যাব্রিলা প্রিন্সিপো, আপনারা বইয়ে পড়েছেন আততায়ীর গুলিতে নিহত হয়। আততায়ীর নাম হচ্ছে গ্যাব্রিলা প্রিন্সিপো। এই গ্যাব্রিলা প্রিন্সিপোর গুলিতে প্রিন্স ফার্ডিনান্ড ও তার স্ত্রী দুইজনই মারা যায়। এই মারা যাওয়ার কারণটাই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। আমরা প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ পেয়ে গেছি। এই যে প্রথম অর্থাৎ মারা গেল, আর পরোক্ষ কারণ হচ্ছে জার্মানির সাম্রাজ্য বিস্তারের আগ্রাসী মনোভাব। এখন যুদ্ধটা শুরু হবে, দেখেন কিভাবে শুরু হয় বন্ধুরা। 28শে জুন 1914 এই হচ্ছে হত্যা করল। এবার অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়াকে আলটিমেটাম দিবে। প্রথমে 24 ঘন্টার আলটিমেটাম দেবে যে 24 ঘন্টার মধ্যে খুনিকে আমার হাতে তুলে দে, কাজ হবে না। 48 ঘন্টার মধ্যে কাজ হবে না। 72 ঘন্টার মধ্যে কাজ হবে না। 7 দিন কাজ হবে না। 15 দিন কাজ হবে না। অতঃপর 1 মাস 1914 সালের 28 জুলাই পর্যন্ত আলটিমেটাম দেওয়া হলো যে 28 জুলাই পর্যন্ত যদি তুলে না দিস তাহলে আমরা আক্রমণ করব। বন্ধুরা 28 জুলাই পর্যন্ত সার্বিয়া এখানে এটার বিহিত করবে না, যার কারণে 1914 সালের 28 জুলাই 1914 সালের 28 জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবে। অর্থাৎ অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবে। খুব মনোযোগ সহকারে শুনতে হবে এখন কথাটি। এখানে যদি ভালো করে কথা শোনেন তাহলে আজীবনের জন্য এই জায়গাটা মুখস্থ হয়ে যাবে, আজীবনের জন্য মুখস্থ হয়ে যাবে। আমি দুইটা শক্তি লিখছি, একটা হচ্ছে অক্ষ শক্তি আর একটি হচ্ছে মিত্র শক্তি। একটি হচ্ছে অক্ষ শক্তি আর একটি হচ্ছে মিত্র শক্তি। বন্ধুরা অক্ষ শক্তি কি? অক্ষ শক্তি হচ্ছে প্রথম আক্রমণকারী। অক্ষ শক্তি, যাকে আক্রমণ করা হবে সে হচ্ছে মিত্র। মনে করেন আপনি একজনকে ঘুষি মারলেন, প্রথম ফার্স্ট হিটার, আপনি অক্ষ, যাকে মারছেন সে মিত্র। এইভাবে সহজে বোঝার চেষ্টা করেন। তাহলে অক্ষ শক্তি, এখানে আমরা দেখলাম যে অস্ট্রো হাঙ্গেরি প্রথম সার্বিয়াকে আক্রমণ করলো, তাহলে সহজেই বুঝতে পারতেছি অস্ট্রো হাঙ্গেরি অক্ষ শক্তি আর সার্বিয়া কি মিত্র শক্তি। তাহলে আমরা অক্ষ শক্তিতে অস্ট্রো হাঙ্গেরি লিখে ফেললাম। আর সার্বিয়াকে আক্রমণ করছে, তাহলে সার্বিয়া কি মিত্র শক্তি, তাই না? বাস, আমরা অক্ষ মিত্র পেয়ে গেলাম। এখন কেউ অক্ষে যোগদান করবে, কেউ মিত্রে যোগদান করবে। মনে রাখবেন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে 28 জুলাই অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়াকে আক্রমণ করলে। এখানে বুঝে রাখা ভালো, অস্ট্রো হাঙ্গেরিকে লিড দেয় হচ্ছে জার্মানি। এখানে সাম্রাজ্য হচ্ছে করদ রাজ্য ছিল অস্ট্রো হাঙ্গেরি এবং জার্মান সাম্রাজ্য। জার্মানির কাছে অস্ট্রো হাঙ্গেরি যেহেতু লিড দেয়, সেহেতু জার্মানি যেহেতু অস্ট্রো হাঙ্গেরি লিড দেয়, সেহেতু জার্মানি কি অক্ষ শক্তি। এখন বলেন সার্বিয়াকে কি কেউ লিড দিবে না? সার্বিয়ার পাশে জার্মানির শত্রু কি লিড দিবে না? সার্বিয়াকে লিড দিচ্ছে ফ্রান্স। এগুলো আপনারা একটু আমি একটু জোকস করে বলি, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। অস্ট্রো হাঙ্গেরি চলে গেল জার্মানির বাড়ি। ও জার্মানি ভাই, ভাই বাড়ি আছেন নাকি? জার্মানি বলতেছে আসি তো ভাই, বলো কি হয়েছে? বলো ভাই আমারে তো যুবরাজকে মেরে ফেলছে, তার স্ত্রীকে মেরে ফেলছে, বিচার দাবি করলাম, সার্বিয়া কোনো বিচার দিল না। জার্মানি বললো যাও আক্রমণ করো, আমি আছি। তাহলে জার্মানি কাকে সমর্থন দিল? অস্ট্রো হাঙ্গেরিকে। তাহলে জার্মানি কোন শক্তি? অক্ষ শক্তি। তাহলে অস্ট্রো হাঙ্গেরি কাকে আক্রমণ করলো? সার্বিয়াকে। সার্বিয়া বসে থাকবে না, সার্বিয়া চলে যাবে কার কাছে? জার্মানির শত্রুর কাছে। জার্মানির শত্রু কে? ফ্রান্স। সার্বিয়া তো বসে থাকবে না। এখানে জেনে রাখা ভালো, দেখেন বন্ধুর বন্ধু কি হয়? বন্ধুর বন্ধু কি হয়?
বন্ধুর বন্ধু বন্ধু হয়, বন্ধুর শত্রু কি হয়? বন্ধুর শত্রু শত্রু হয়, শত্রুর বন্ধু কি হয়? শত্রুর বন্ধু শত্রু হয়, আর শত্রুর শত্রু কি হয়? শত্রু শত্রু হয় কি? বন্ধু। মনে থাকবে, শত্রু শত্রু বন্ধু হয়। এটা বুঝলে আপনি বিশ্বযুদ্ধও বুঝবেন, আপনি আহ, এই আপনার দৈনন্দিন জীবনটাও পরিচালনা করতে পারবেন, খুব চমৎকারভাবে পরিচালনা করতে পারবেন। তো এখানে আপনাকে বুঝতে হবে শত্রু শত্রু হচ্ছে বন্ধু। তাহলে শত্রু শত্রু যদি বন্ধু হয়, তাহলে ফ্রান্স হচ্ছে শত্রু কার? জার্মানি। সার্বিয়া চলে গেল ফ্রান্সের কাছে, ও ফ্রান্স ভাই, বলে কি হয়েছে ভাই? বলে ভাই আমার তো অবস্থা খারাপ, আমাকে তো সার্বিয়া আক্রমণ, অস্ট্রো হাঙ্গেরি আক্রমণ করছে। ফ্রান্স বলবে অস্ট্রো হাঙ্গেরি আক্রমণ করছে, তা আমি কি করবো? বলে না ভাই, এখানে জার্মানি আছে। তার মানে কি, সতীনের কথা তো বলতে হবে, নাহলে তো খেপবে না। বাস, ফ্রান্স বলল কি, জার্মানির এত বড় সাহসে, যাও তুমি আক্রমণ করো, আমি আছি। ফ্রান্স সমর্থন দিল সার্বিয়াকে। তাহলে ফ্রান্স কোন শক্তি? ফ্রান্স হচ্ছে মিত্র শক্তি। এবার দেখেন, আমরা ওই যে 1890 সালে ফ্রান্স, রাশিয়া এবং ব্রিটেন জোট বেঁধেছিল, সেই জোট থেকে রাশিয়া চলে আসবে মিত্র শক্তিতে। কারণ রাশিয়া ছিল এই বলকান অঞ্চল দিয়ে একটি জাতি ছিল, এই জাতির নাম হচ্ছে স্লাভ জাতি। এই জাতির রক্ষাকর্তা হচ্ছে রাশিয়া, এই রক্ষাকর্তা হিসেবে সে এখানে যোগদান করবে, রক্ষাকর্তা হিসেবে এখানে যোগদান করবে, বা এই অজুহাতে সে এখানে যোগদান করলো। বাস, রাশিয়া যোগদান করলো। এবার জোট থেকে আসে নাই ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া দুইজনে মিলে ব্রিটেনকে ডাকতেছে, ভাই আয় 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 আয়। ব্রিটেন আসবে না। ব্রিটিশটা ভদ্র জাতি, বলবে এটা আন্তর্জাতিকভাবে বসে মিউচুয়াল করে দাও, এটা কোনো যুদ্ধ দরকার নাই, আন্তর্জাতিকভাবে বসার প্রস্তাব দিচ্ছে ব্রিটেন, কিন্তু প্রস্তাবে কেউ রাজি হচ্ছে না। আমরা দেখব, ধরেন এই ব্রিটেন, এই ইংলিশ চ্যানেল, এই ফ্রান্স, এই বেলজিয়াম আর এই জার্মানি। জার্মানি 1915 সালে এই বেলজিয়ামকে আক্রমণ করে দখল করে নেবে, এবং তারপর একদল ফ্রান্সে ঢুকবে আর একদল ইংলিশ চ্যানেল পাড়ি দিবে। তখন তার ব্রিটেন বসে থাকতে পারে না, জার্মানি আক্রমণ করছে, এই কারণে ব্রিটেন এই যুদ্ধে চলে আসলো। সার্বিয়া, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন সবাই মিত্র শক্তিতে যোগদান করেছে। আমরা একটু আগে দেখেছিলাম যে রাশিয়া তুর্কিদেরকে আক্রমণ করেছিল, অর্থাৎ অটোমান সাম্রাজ্য। তাহলে তুর্কিরা কোন দিকে যাবে? তুর্কিরা বলল জার্মানিতে নব্য তুর্কিরা বসবাস করে, তাদেরকে রক্ষা করতে হবে নব্য তুর্কিদেরকে। এই কারণে তুরস্ক এখানে যোগদান করল। তুরস্ক অক্ষ শক্তিতে যোগদান করল। এবার এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, অবশ্যই যুক্তরাষ্ট্রের আগে ইতালি যোগদান করবে। বন্ধুরা, ইতালি যুক্তরাষ্ট্রের জার্মানির সাথে ছিল, কিন্তু ইতালি দেখবে কোন দিকে অবস্থা ভালো হয়, ইতালি অর্থাৎ সুযোগ বুঝে মিত্র শক্তিতে ইতালি যোগদান করবে। যুক্তরাষ্ট্র, চীন, এইসব, অস্ট্রো হাঙ্গেরি, জার্মানি, তুরস্ক, আর এর সাথে বুলগেরিয়া। বন্ধুরা, দুইটি কথা বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আজীবনের জন্য আপনার এটি মুখস্থ হয়ে যাবে। আমার সাথে বলেন, যে যেখানে বসে আছেন আমার সাথে বলেন, অস্ট্রো হাঙ্গেরি, জার্মানি, তুরস্ক, বুলগেরিয়া, এই কয়টি রাষ্ট্র বাদে ব্যতীত সমগ্র পৃথিবী মিত্র শক্তি। আবার বলছি, অস্ট্রো হাঙ্গেরি, জার্মানি, তুরস্ক, বুলগেরিয়া, এই কয়টি রাষ্ট্র বাদে সমগ্র পৃথিবী মিত্র শক্তি। আশা করি বুঝাইতে পারছি। কারণ আমরাও মিত্র শক্তি, আমরা ব্রিটেনের কলোনি ছিলাম। আমাদের কাজী নজরুল ইসলাম প্রথম বিশ্বযুদ্ধ করতে গিয়েছিল। তাহলে আমরা কোন শক্তি? আমরা মিত্র শক্তি, মানে ভারতীয় উপমহাদেশ মিত্র শক্তি। দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুধু আপনি মনে রাখবেন, এখানে আরেকটা দেশ ছিল যেটা লেখা প্রয়োজন, জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আর ইতালি
জার্মানির সাথে গিয়ে যোগদান করে, অক্ষ শক্তি গ্রহণ করে, আর যা সব ঠিক আছে। এইটুকু মনে রাখতে হবে। প্রথম বিশ্বযুদ্ধে মনে তো রাখতে হবে এটা অক্ষ শক্তি, বাদ বাকি সব মিত্র শক্তি। এটা অক্ষ, বাদ বাকি সব মিত্র শক্তি, এটা আপনাকে মনে রাখতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুধু আমরা ইতালি আর জাপানকে অক্ষ শক্তিতে দিব। কার সাথে? জার্মানির সাথে। আর যে সকল দেশ আমরা মিত্র শক্তিতে দেখতেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবগুলো দেশই মিত্র শক্তিতে। আশা করি বোঝাতে পেরেছি। আমরা প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট এবং অক্ষ এবং মিত্র গঠন করে ফেলেছি। বন্ধুরা, অক্ষের সাথে মিত্র, মিত্রের সাথে অক্ষের যুদ্ধ হবে। এই যুদ্ধে কখনো অক্ষের জয়, কখনো মিত্রের জয়, এমনটি ঘটবে। কিন্তু 1917 সালে আমরা দেখব ব্রিটেন জার্মানিকে আক্রমণ করলো। পরক্ষণে জার্মানি ব্রিটেনকে আক্রমণ করলে ব্রিটেনের সাবমেরিন ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, ব্রিটেনে এক ইহুদি বসবাস করত, এখানে লিখলে দেখা যায়। ব্রিটেনে এক ইহুদি বসবাস করত, তার নাম হেইস ওয়াইজম্যান। এই ইহুদি আবিষ্কার করে গোপনে বোমা তৈরির সরঞ্জামাদি এবং অ্যাসিটন নামক তেজস্ক্রিয় পদার্থ এটি গিফট করে ব্রিটেনকে। আর ব্রিটেন নব উদ্যমে এখানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ব্রিটেন নব উদ্যমে এখানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লে এখান থেকে ব্রিটেন বেনিফিটেড হয় এবং এই ইহুদিকে পুরস্কার দিতে চাইলে তখন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ছিল বেলফোর। আপনাদেরকে এখানে কিছু ইনফরমেশন দিয়ে রাখি, আপনাদের সুবিধা হবে। আজকে যে ফিলিস্তিন সমস্যা, অর্থাৎ ফিলিস্তিনের যে অংশটা, জেরুজালেমের যে অংশটা, ইসরায়েলের যে অংশটা, এটি ব্রিটেনের অধীনে ছিল এবং এই প্যালেস্টাইনের মুসলিমরা যুদ্ধ করতেছিল ব্রিটেনের বিপক্ষে। যেই কারণে ব্রিটেন প্রস্তাব দিল মুসলিমদেরকে যে তোমরা আমাদের পক্ষে যুদ্ধ করো, তাহলে তোমাদেরকে আলাদা একটি স্বাধীন রাষ্ট্র দিব। তো মুসলমানদের সাথে অঙ্গীকারবদ্ধ হলো ব্রিটেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম এই ইহুদি আবিষ্কার করলো অ্যাসিটন নামক তেজস্ক্রিয় পদার্থ, আর তাকে পররাষ্ট্রমন্ত্রী বেলফোর দিতে চাইল পুরস্কার। ওয়াইজম্যান বলল আমাদেরকে আমাদের ইহুদিদের জন্য একটি ইহুদি জাতিরাষ্ট্র চাই এবং সেটি প্যালেস্টাইনেই চাই। বাস, ব্রিটেন একদিকে মুসলিমদেরকে কথা দিয়েছে, আর একদিকে এই ইহুদি এটি চেয়েছে। দীর্ঘদিন ঝুলিয়ে রাখলো। অতপর 1948 সালে বেলফোর ঘোষণা অনুযায়ী একটি অন্যায়পূর্বক বা অন্যায়ভাবেই ইহুদিদেরকে একটি স্বাধীন রাষ্ট্র প্রদান করলো ব্রিটেন। ইহুদিরা পেল স্বাধীন রাষ্ট্র, অর্থাৎ 1948 সালে ইহুদি একটি স্বাধীন স্বতন্ত্র একটি সার্বভৌম রাষ্ট্র লাভ করলো। এই যে যুদ্ধের প্রেক্ষাপট, এই যুদ্ধে পরবর্তীতে আমরা দেখব অটোমান সাম্রাজ্য ভেঙে যাচ্ছে, অটোমান সাম্রাজ্য ভেঙে যাবে। এরপরে এই জায়গাটা এরকমভাবেই পড়ে থাকবে ব্রিটেনদের অধীনে। সবাইকে ব্রিটেন একটু তালেবানে রাখবে, কিন্তু 48 সালে ব্রিটেন এখানে প্যালেস্টাইনিদেরকে অর্থাৎ ফিলিস্তিনিদেরকে স্বদেশে তাদেরকে অতিথি বানিয়ে ফেলবে এবং ইসরায়েলিদেরকে দেবে একটি স্বাধীন রাষ্ট্র উপহার। বন্ধুরা, এইভাবেই যুদ্ধ চলছিল। হঠাৎ করে 1917 সালে হয় রুশ বিপ্লব। আমরা আগামীকালের ক্লাসে রুশ বিপ্লব নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। রুশ বিপ্লব হওয়ার কারণে রাশিয়ানরা এই যুদ্ধ আর করতে পারছে না, অর্থাৎ রুশ সাম্রাজ্যের যিনি দ্বিতীয় নিকোলাস সম্রাট, দ্বিতীয় নিকোলাসের পতন হয়েছে। দ্বিতীয় নিকোলাসের পতনের কারণে জার্মানির অবস্থা ভালো হওয়ার কথা, কিন্তু জার্মানির হিতে বিপরীত হলো। এই রুশ বিপ্লবকে ফলো করলো জার্মানির সৈন্যরা। ঘটল জার্মান বিপ্লব। জার্মান বিপ্লব 1918 সাল। জার্মান বিপ্লব ঘটল, জার্মান প্রজাতন্ত্র ঘোষণা হলো, অর্থাৎ জার্মানি আর রাজতন্ত্র থাকলো না, জার্মানি হয়ে গেল প্রজাতন্ত্র। তাহলে বন্ধুরা, রুশ বিপ্লব হয় কত সালে? 1917 সালে। জার্মান বিপ্লব হয় কত সালে? 1918 সালে। এই জার্মান বিপ্লবের মাধ্যমে জার্মান প্রজাতন্ত্র ঘোষণা হলো।
যুদ্ধ শেষ হলো, অক্ষশক্তি পরাজিত হলো। বন্ধুরা, যুদ্ধ শেষ হয় 1918 সালের 11ই নভেম্বর। 1918 সালের 11ই নভেম্বর যুদ্ধটি শেষ হয়। তাহলে যুদ্ধটি শুরু হয়েছিল কবে? 1914 সালের 28শে জুলাই। শেষ হয় কবে? 1918 সালের 11ই নভেম্বর। এই যুদ্ধটি বিরতি লাভ করে আর্মিনিস্টিস সন্ধির মাধ্যমে। আর্মিনিস্টিস সন্ধির মাধ্যমে। আর এই যুদ্ধ মীমাংসা হয় দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে। আমি এই যুদ্ধের 3টি সাম্রাজ্যের পতন ঘটে। কয়টি সাম্রাজ্যের? 3টি। এক, রুশ সাম্রাজ্য বা হচ্ছে রোমান সাম্রাজ্য, কত? 1917 সালে। 2, অস্ট্রো হাঙ্গেরীয় জার্মান সাম্রাজ্য 1918 সালে। 3, 1922 সালে অটোম্যান বা উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে। বন্ধুরা, এই পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে যা আলোচনা করেছি, প্রশ্নগুলো কি কি হতে পারে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এক এক করে বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনলেই হবে। আমরা 1861 সাল থেকে পড়িয়েছি। অটো ভন বিসমার্কের নাম নিয়েছি। অটো ভন বিসমার্ক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, রাজকীয় জার্মানির প্রথম চ্যান্সেলর কে? রাজকীয় জার্মানির প্রথম চ্যান্সেলর হচ্ছে অটো ভন বিসমার্ক। এরপর ড্রপিং অফ দ্য পাইলট, অর্থাৎ পাইলটের পতন বলা হয় কাকে? কোন ব্যক্তিকে? অটো ভন বিসমার্ককে। এরপর হচ্ছে প্রথম আপনার সার্বিয়া যে গুপ্ত বাহিনী গঠন করেছিল, সেই বাহিনীটির নাম কি? বাহিনীটির নাম ব্ল্যাক হ্যান্ড বা মৃত্যু সংঘ। এদিকে প্রশ্ন তেমন একটা নাই, কিন্তু প্রেক্ষাপট বোঝানোর জন্য আপনাদেরকে এই কথাগুলো বলেছি। আর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? 1914 সালের 28শে জুলাই। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় কবে? 1918 সালের 11 নভেম্বর। প্রথম বিশ্বযুদ্ধ বিরতি লাভ করে কিসের মাধ্যমে? আর্মিনিস্টিস সন্ধির মাধ্যমে বা আর্মিনিস্টিস চুক্তির মাধ্যমে। প্রথম বিশ্বযুদ্ধের মীমাংসা হয় কবে? দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে 1919 সালে। কোন চুক্তির মাধ্যমে? দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে। কোন চুক্তির মাধ্যমে? দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে। কত সালে? 1919 সালে। প্রথম বিশ্বযুদ্ধে কয়টি সাম্রাজ্যের পতন ঘটে? 3টি সাম্রাজ্য। 1, জার্মানি ও অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য 1918। 2, রুশ সাম্রাজ্য বা রোমানভ সাম্রাজ্য 1917। 1922, অটোমান বা উসমানীয় সাম্রাজ্য। আমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। আমরা আলোচনা শেষ দিকে চলে আসি। দ্বিতীয় ভার্সাই চুক্তি দিয়ে আলোচনা শেষ করব। খুবই গুরুত্বপূর্ণ একটি চুক্তি, দ্বিতীয় ভার্সাই চুক্তি। বন্ধুরা, আগেই বলেছি, ভার্সাই হচ্ছে ফ্রান্সের প্যারিসের একটি নগরীর নাম। দ্বিতীয় ভার্সাই চুক্তি হচ্ছে 1914 সালের জানুয়ারি মাসে 32টি 1919 সালের জানুয়ারি মাসে 32টিরও বেশি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা ফ্রান্সের এই প্যারিসের ভার্সাই নগরীতে উপস্থিত হন। তারা দীর্ঘ আলোচনার পর 28শে জুন 1919 এই চুক্তিটি কার্যকর করে। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ, দ্বিতীয় ভার্সাই চুক্তি কার্যকর হয় কবে? 1919 সালের 28শে জুন। তারিখ সহ মুখস্থ করতে হবে, সব তারিখ মুখস্থ করতে হয় না।